সাংবাদিকরা তারা চায় যে হলো সাধারণ পাবলিককে এটার সাথে জড়াইতে, সাধারণ পাবলিককে যে এখন বেতন বাড়লে সরকারের মূল্যস্ফীতি বাড়বে, ভোক্তা অধিকার পর্যায়ে সাধারণ যারা শ্রমজীবী মানুষ আছে তাদের এফেক্ট করবে, ব্যবসায়ীদের এফেক্ট করবে, মধ্যবিত্ত ফ্যামিলির, এগুলো অজুহাত দেখায়। আসলে বিষয় হলো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে তাদেরকে বলতে চাই এই কারণে যে আপনি দেখেন তো 2015 সাল থেকে আজকে 2026 সাল পর্যন্ত আমাদের সরকারি কর্মচারীদের বেতন বাড়েনি। সেক্ষেত্রে কি কোনো জিনিসের দাম কি বাড়া কমেছে? পে স্কেলের জন্য আটকে আছে যে পে স্কেল বাড়েনি, কোনো দামও বাড়াবো না। ব্যবসায়ী বলেন, মানে যে লেভেলের শ্রমিক বলেন, তারপরে ভ্যান চালক, রিক্সা চালক, এভরিথিং, সব সেক্টরে কিন্তু তাদের দাম কি পে স্কেলে থেমে আছে? তারা কিন্তু তাদের যা যার মতো তাদের কিন্তু মজুরি বলেন, ব্যবসার ইয়া বলেন, সবকিছু বাড়িয়ে দিয়েছে। কিন্তু মাঝখানে কি সরকারি কর্মচারীদের কিন্তু বলেনি, সেটার বিষয় নিয়ে কিন্তু তারা বলেন। অথচ পে স্কেল নিয়ে কথা বললে তারা হলো ওই যে আপনার সিডিপি, অর্থনীতিবিদ, তারপরে সমাজসেবক কিন্তু বলেন যে হলো পে স্কেল বাড়লে মূল্যস্ফীতি বাড়বে, সাধারণ বিভোগ করবে। কিন্তু তারা কিন্তু একবারও বলার চেষ্টা করেননি যে 11 বছর ধরে পে স্কেলের দুটা পে স্কেল পেয়ে নাই, তাহলে সরকারি কর্মচারীদের 15 সালে যে পে স্কেল আছে, বেতন আছে, সেই বেতন 8,250 টাকা দিয়ে তারা কিভাবে চলে? 17,000 16,000 টাকা দিয়ে একটা ঢাকা শহরে 20 গ্রেডের একটা কর্মচারী কিভাবে চলে? তারা কিন্তু কোনোদিন এটা বলেনি। কিন্তু তারা তো বেতন বাড়ানোর বিষয়ে যখন বলে, তাদের কি কানে ঢুকিয়ে দিতে চায় যে আপনারা যে 11 বছর ধরে বেতন বাড়েনি, কোনো জিনিসের দাম কি আপনারা নিয়ন্ত্রণে রাখতে পারছেন, তাকে ধরে রাখতে পারছেন? সে কিন্তু সে 5 টাকা জিনিস 15 টাকা ঠিকই হয়েছে। অথচ শুধু কর্মচারীদের, ওই সরকারি কর্মচারীদের বেলায় আপনার অজুহাত থেকে এক শ্রেণীর সিন্ডিকেট ব্যবসায়ী, মুনাফালোভী, তারা এগুলো অজুহাত দিয়ে তাদের ব্যবসার মুনাফা লাভ করার জন্য এগুলো বলে থাকেন। আমরা এসব কথা যারা বলেন তাদেরকে ঘৃণা করে প্রত্যাখ্যান করি। তাদের বিবেকের দরজা মানে কি হয়েছে, মানে আমি মত দিতে চাই যে আপনাদের বিবেকটা কি মরে গিয়েছে? আমাদের 11 বছর ধরে বেতন বাড়েনি। 11 বছর আগের যে চাউলের দাম, ডাউলের দাম, যে নিত্য প্রয়োজনীয় দাম, সেই জায়গায় কি রয়েছে? অথচ আমাকে আমাকে একই বেতন দিয়ে আপনি আমাকে বলতেছেন সরকারি সেবা দেওয়ার জন্য। আমাদের সরকারি সেবা ভালো নিশ্চিত করতে হলে আমরা যারা সরকারের সত্যি আমাদেরকে সামাজিক ভাবে, শারীরিক ভাবে, মানসিক ভাবে এই চিন্তামুক্ত এবং ভালোভাবে বেঁচে থাকার জন্য, সামাজিক ভাবে মর্যাদা বৃদ্ধির জন্য পে স্কেলের একটা বেতন কাঠামো আমাদের একটি যৌক্তিক সময়ের দাবি। আমি যে বিষয়টা বলতে চাই, এই বিষয় থেকে সাংবাদিকদের কাছে আমার অনুরোধ থাকবে যে ভাই, আমাদের বেতন বাড়লো, অটোমেটিক কিন্তু প্রাইভেট সেক্টরে কিন্তু বেতন বাড়ে। আমি প্রথমেই বলেছি যে প্রত্যেকটা প্রাইভেট সেক্টরে কিন্তু 2 বার 3 বার করে বেড়েছে। তাদের যে ইনক্রিমেন্ট, একজন ব্যাংকের বেসরকারি এমডির বেতন আপনি জানেন 20-25 লাখ 15 লাখ টাকা ওভারহেড ব্যাংকের অনুযায়ী, এবং তাদের এক একজনের বেসিক ইনক্রিমেন্ট 10,000 15,000 টাকা করে মাসে। অথচ আমাদের যে বার্ষিক ইনক্রিমেন্ট সে তুলনামূলক কিছুই বাড়ে না। 15 পে স্কেলে বলেছিল যে মূল্যস্ফীতি অনুযায়ী প্রতি বছর সমন্বয় করা হবে, কিন্তু সেটা কাগজে কলমের মলাটেই বন্দী হয়ে আছে, বাস্তবে এবার রূপ দেখেনি। তার কারণে আমরা দীর্ঘদিন যাবৎ একটি পে স্কেলের জন্য আমরা সংগ্রাম করে যাচ্ছি। সর্বশেষ আমার কর্মচারী ভাইদের যমুনার অভিমুখে রক্ত ঝরেছে, আমাদের রক্ত ঝরেছে সরকারি কর্মচারীদের। আমরা তো কোনো রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য রাজপথে গিয়েছিলাম না। আমরা চেয়েছিলাম আমাদের অন্য বস্ত্র, বাসস্থান, যে মৌলিক চাহিদা। আমরা কেন রাজপথে যাব? আমরা সরকারের প্রজাতন্ত্রের কর্মচারী, আমাদের কেন রাজপথে নামতে হবে বেতনের জন্য? আমাদের পেটের জন্য, আমার সন্তানের শিক্ষা নিশ্চিত করার জন্য, চিকিৎসা বা নিশ্চিত করার জন্য আমাদের কেন রাস্তায় নামতে হবে? আজকে একজন ঢাকা শহরের থেকে বরিশাল শহরের একটা কর্মচারী যদি সে মারা যায়, তার অ্যাম্বুলেন্সে লাশটা যে পাঠাবে সেটা কিন্তু তার মাসে কিন্তু নাই, যে তার এই টাকা দিয়ে তার লাশটা এই অ্যাম্বুলেন্সের ভাড়া দিয়ে বহন করবে। চিকিৎসা সেবা তো পরের হিসেবে। আমরা এই যে সামনে এখন যে রমজান, আমরা যে কি কষ্টের মধ্যে আছি, আমরা কি দিয়ে ইফতার করি, কি দিয়ে সেহরি খাচ্ছি, আল্লাহ মাহবুব ছাড়া কেউ বলতে পারবে না। আজকে মাসের 21 তারিখ চলে যাচ্ছে। এই যে আমি একটা জিনিস দেখাই, এই যে দেখেন আমার রমজান মাস চলতেছে, এই যে দেখেন ডিম ভাজা, ঠিক আছে? এই ডিম ভাজা দিয়ে আমার বাসায় আজকে রান্না হলো। এটা দিয়ে আজকে আমরা ইফতার মানে সেহরি খাবো, এটা করব, এই হচ্ছে আমাদের অবস্থা। কিন্তু এই জিনিসগুলি কি আমরা মানুষের কাছে তো প্রকাশ করতে পারি না, লজ্জা লাগে, কারণ একটা সামাজিকতা আছে। এখন সবকিছু কি প্রচার করা যায়, বলা যায় না? এখন দেখেন আমার পিছনে একটা মানে কাপড় রাখার জন্য আলমিরা, এই আলমিরা আমি অনেক কষ্ট করে ঋণ টিন করে
এটা এখনো 20,000 টাকা পাবে। অথচ অডিয়েন্স কিছু কমেন্ট করছে এত সুন্দর আলমারি দিয়ে আবার বলেন বেতন। আর এই মূর্খ দণ্ডমূর্খ আমাদের কি সামাজিক ভাবে চলার মতো সামাজিক ভাবে সোফা থাকলে ইয়ে করবে না, এটা কি বেতনের সাথে আবার ইয়ার সাথে কিছু সাথে আছে? একদম রিক্সা চালাতে বাড়িতে আসছে ভালো সোফা আছে রে ভাই। আচ্ছা যাক সে বিষয়ে আমরা যাবো না। আমি যে বিষয়টা বলেছিলাম পে স্কেল আমাদের কেন দরকার, ঠিক আছে, এটা ন্যায্য বেতন নিশ্চিত করতে, একই পদে কাজ করা সবাই যেন সমান নির্ধারিত বেতন পান তা নিশ্চিত করা, স্বচ্ছতা বজায় রাখতে হবে পে স্কেলের জন্য। কোন পদে একজনে কমেন্ট করছে আলমগীর হোসেন বিড়ি, সে লিখেছে একজন রিক্সা চালকের দৈনিক আয় 1000 থেকে 1500 টাকা, দিন মজুরের দৈনিক আয় 800 টাকা হাজিরা পায়, হকারের দৈনিক আয় 1500 টাকা, কুলির দৈনিক আয় 1000 টাকা, একজন ভিক্ষুক দৈনিক আয় করে 700 থেকে 800 টাকা, রাস্তার ফকিরের চেয়েও কম টাকা পায়, সেটা হলো সরকারি চাকরিজীবীরা। আচ্ছা আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো আমরা শুরু থেকেই দেখছি যে যখন পে স্কেলের আন্দোলন শুরু হয় 2019 সাল, তারপর থেকে আমরা দেখছি যে অনলাইনে মালিক ভাই, ভোরের আলো 71 এবং গভর্নমেন্ট এমপ্লয়ি আপডেট বিশেষ করে আশিক ভাই, আপনারা কিন্তু সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন, বিশেষ করে অনলাইনে সারা বাংলাদেশে আন্দোলনটাকে সবসময় জাগ্রত রাখার জন্য আপনাদের যে অবদান সেটা অবশ্যই সরকারি কর্মচারীরা কৃতজ্ঞতার সাথে স্মরণ করে। তো ভবিষ্যতে আপনাদের পরিকল্পনা কি এবং আপনাদের কি মনে হয়? ইউনূস সরকার তো সবকিছু রেডি করে দিয়ে গেছেন, এখন শুধু প্রজ্ঞাপনের পালা। তো সরকার আসলে কি ধরনের সিদ্ধান্ত সরকারের কাছ থেকে আপনারা আশা করেন এবং আপনাদের কি পরিকল্পনা ফিউচারে? ধন্যবাদ সুন্দর একটি প্রশ্ন করার জন্য। আমি আপনাকে একটি কথা বলতে চাই যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার অর্থ রেখে গেছে পর্যাপ্ত, সরকার চাইলে এটা যে কোনো মুহূর্তে বাস্তবায়ন করতে পারেন। এখন সেক্ষেত্রে যেটা আমরা শুনতে পাচ্ছি যে মাননীয় অর্থমন্ত্রী মহোদয় কিছুদিন আগে বিবৃতি দিয়েছেন, 1-2 দিন আগে, যে কি ধরনের অর্থ প্রয়োজন, কত টাকা, এটাও কিন্তু তারা জানে। তারপরেও তারা একটু ঘেটে দেখছে যে আসলে এটা কতটুকু বাস্তবায়ন করলে সামগ্রিক বিষয়ে বাংলাদেশের প্রেক্ষাপটে নীতিবাচক প্রভাব পড়বে কিনা, সব বিষয়ে সামগ্রিকভাবে কিন্তু তারা ভাবতেছে। এবং আমি যতটুকু জানি অর্থ মন্ত্রণালয় কিন্তু পে স্কেলের বিষয় নিয়ে কিন্তু বসে নাই, তারা কিন্তু দুর্দান্ত ইয়েতে কাজ করছে, এটুকু আমি জানি। এবং বিষয় হলো যে বর্তমান সরকারের যে অর্থ, এই অর্থ কিভাবে যোগান হবে সেটাও কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার একটি রূপরেখা দিয়ে গেছেন, সে সক্ষমতা আছে। এখন সরকার যদি মনে করে যে সরকারি কর্মচারীদেরকে একটি 11 বছরের যৌক্তিক এই দাবিটি পূরণ করা সম্ভব, তাহলে আগামী অর্থ বছর মধ্যে আমরা কিন্তু এটার একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাব, জুনের মধ্যে একটা খবর আসতে পারে। আমরা আশাবাদী, আমরা ইতিবাচক ভাবে নিব এই বিষয়টাকে, সরকারকে সহযোগিতা করব। আমরা চাই সরকার নিজেও জানেন এবং তাদের কিন্তু তারা বলেছেন যত সময় তাদের আমাদের দিবেন। এখন যত সময় 1-2 বছর 3 বছর হলে তো আমরা জিন্দা লাশ হয়ে যাবো। আজকে 11 বছর ধরে আমাদের বেতন বাড়তেছে না। আমি যদি বলি সংক্ষেপে যে আমাদের এই পে স্কেল কেন দিতে হবে, এটি ন্যায্যতা, শৃঙ্খলা, স্বচ্ছতা বজায় রাখার জন্য জরুরি। ন্যায্যতা বেতন দেওয়ার জন্য একই কাজের জন্য সবাই যেন নির্ধারিত নিয়মে বেতন পান, বৈষম্য কমবে, এটা একটা বিষয়। তারপর আইনি নীতিগত বাধ্যবাধকতা, সরকারি ও অনেক বেসরকারি প্রতিষ্ঠান নির্দিষ্ট স্কেল অনুযায়ী বেতন বাধ্যতামূলক, কর্মীর নিরাপত্তা ও আস্থা, স্বচ্ছতা, বাজেট পরিকল্পনা সহজ হয়, দক্ষ জনবল ধরে রাখা যায়। কারণ আপনি 11 বছর আগের বেতন দিয়ে আপনি বর্তমান জনবল কিন্তু ধরে রাখতে পারতেছেন না। তারা কিন্তু এখন বর্তমান তরুণ প্রজন্ম কিন্তু বেসরকারি খাতে বেশি মনোযোগ আকৃষ্ট হচ্ছে। দেশের যে মেধাবী সন্তানরা তারা বাহিরে বিদেশে কিন্তু পাড়ি জমাচ্ছেন। বাংলাদেশের এই প্রেক্ষাপটে যে বেতন কাঠামো সরকারি কর্মচারীদের, এখানে অবশ্যই চেঞ্জ করা উচিত। তা না হলে মেধাবী সন্তানদেরকে ধরে রাখতে পারবে না। আমাদের প্রশাসন তন্ত্র অচল হয়ে পড়েছে ইতিমধ্যে। এই জনপ্রশাসনের স্থিতিশীলতা নিয়ে আসতে হলে প্রশাসনে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য